খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ শুক্রবার 16 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। আরজিকর ধর্ষণ ও খুন কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব করল সিবিআই। আরজিকর মামলায় কাকে রক্ষা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার? কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ। আরজিকর ইস্যুতে শুক্রবার বন্ধের ডাক বিরোধীদের, পরিষেবা সচল রাখতে করা নবান্ন। রাজভবনের চা চক্রে আমন্ত্রিত নন মেয়র ও সিপি, এক ফোঁটা জলও খায়নি, মন্তব্য ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর। রাম বাম একত্রিত হয়ে এই কাজ করিয়েছে, 3টি ভিডিও আছে আমার কাছে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা দিবসে মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য বাঁকুড়ায়, ভুয়ো বলে দাবি পুলিশের। আরজিকর কাণ্ডে সিবিআই এর নজরে বিতর্কিত প্রিন্সিপাল, স্ক্যানারে ধৃত সঞ্জয়ের কল লিস্ট। প্রিয় দর্শক, আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ। খবরটি সম্পূর্ণ শুনবেন, আসছে বিস্তারিত খবরে। আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের যৌন নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে এবার রাজ্যকে স্তব্ধ করতে নামছে বিরোধী দলগুলি। শুক্রবার রাজ্য জুড়ে কোথাও বন্ধ, ধিক্কার দিবসের ডাক দেওয়া হয়েছে। তাতে বিভিন্ন ক্ষেত্রে অচলাবস্থা তৈরির আশঙ্কা রয়েছে। আর এই বন্ধের মোকাবিলায় পাল্টা কড়া বিবৃতি জারি করল নবান্ন। মুখ্য সচিবের তরফে বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার দিনভর সচল থাকবে রাজ্য। ওই দিন সরকারি কর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। বিভিন্ন পরিবহন সংস্থাকে নোটিশ পাঠিয়ে যানবাহন পরিষেবা চালু রাখার কথা বলা হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীও জানিয়েছেন, রাজ্য সরকার বন্ধ বিরোধী। কর্মসংস্কৃতি সচল রাখতে সব রকম ব্যবস্থা নেবে সরকার। নবান্নের তরফে বিবৃতি দিয়ে মুখ্য সচিব বিপি গোপালিকা জানিয়েছেন, পরিবহন পরিষেবার অন্য দিনের মতো শুক্রবারও স্বাভাবিক থাকবে। যান চলাচল যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, স্টেট ট্রান্সপোর্ট অথরিটির সচিবকে তা নিশ্চিত করতে সমস্ত বেসরকারি পরিবহন অপারেটর এবং সমিতিগুলির সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। সমস্ত অপারেটরকে পরিবহন বিভাগের নির্দেশ যথাযথভাবে মেনে চলতে হবে। শুভেন্দু অধিকারী কার্যত হুঁশিয়ারি সুরে বলেছিলেন, রাস্তার রোকো, দোকানপাট বন্ধ, যেভাবে হোক রাজ্যকে স্তব্ধ করতে হবে। তার পরিপ্রেক্ষিতেই নবান্নের চ্যালেঞ্জ, রাজ্যকে সচল রাখতেই হবে। পাশাপাশি সরকারি সম্পত্তি রক্ষা করতেও যথাযথ ব্যবস্থা নেবে প্রশাসন। এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রীও সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যের কর্মসংস্কৃতি নষ্ট করা যাবে না, কোনো বন্ধ হবে না। শুক্রবার রাজ্যের সমস্ত পরিষেবা সচল থাকবে। বিরোধীরা সব সময় এভাবে রাজ্যের বদনাম করার চেষ্টা করে। ঘটনার তদন্ত চলছে, সিবিআই তদন্ত করছে, দোষীরা গ্রেপ্তার হয়ে শাস্তি পাবেই। তার মাঝে বন্ধ ডাকা কোনো সমাধান নয়। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটায় 4000 লাইক টার্গেট করছি। আশা করি আপনারা আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। স্বাধীনতা দিবসে চা চক্রে যোগ দিতে রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্য আগাগোড়া রাজ্যপালকে এড়িয়ে চললেন তিনি। বৃহস্পতিবারের চা চক্রে আমন্ত্রণ করা হয়নি কলকাতার পুলিশ সুপার বিনীত গোয়েল এবং মেয়র ফিরহাদ হাকিমকে। তাতে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তার সঙ্গে থাকা সকলকে নিয়ে বেশ কিছুক্ষণ রাজভবনের নর্থ গেটের দিকে চাতালে বসেছিলেন মমতা। রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এক ফোঁটা জলও খায়নি। রীতি অনুযায়ী স্বাধীনতা দিবসে বিকেলে চা চক্রে রাজভবনে যান মুখ্যমন্ত্রী। চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার 10 জনের প্রতিনিধি দল সহ রাজভবনে যান মমতা। তবে রাজ্যপালকে আগাগোড়া এড়িয়ে চলেন। রাজভবনের ভিতরে অনুষ্ঠানস্থলে একবারও যাননি মুখ্যমন্ত্রী। পরিবর্তে তার সঙ্গে থাকা প্রতিনিধিদের নিয়ে রাজভবনের নর্থ গেটের চাতালে বসেছিলেন। রাজভবনের সচিব এসে চা জল খাওয়ার অনুরোধ করেন। এক ফোঁটা জলও পান করেননি মুখ্যমন্ত্রী। কেন পুলিশ কমিশনার এবং মেয়রকে আমন্ত্রণ জানানো হলো না, সেই প্রশ্ন করেন। এরপর রাজ্যপাল একবারের জন্য বাইরে আসেন। দুজনের মধ্যে সৌজন্য বিনিময় হয়। অনুষ্ঠান শেষে জাতীয় সঙ্গীতের সময় চাতালেই হাত জোড় করে উঠে দাঁড়ান মুখ্যমন্ত্রী। এরপর তার সঙ্গে থাকা সকলকে নিয়ে রাজভবন থেকে বেরিয়ে আসেন মমতা। রাজভবনের বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, আমি কতগুলি সিস্টেম মেনটেন করি। স্বাধীনতা দিবসে অনেকেই রাজভবনে আসেন, সাংবাদিকরাও আসেন, আড্ডা মারি। আমি যখন এসেছি বলেছিলাম একা আসতে সমস্যা আছে, তাই টিম নিয়ে আসবো। আমরা একসঙ্গে 10 থেকে 12 জন এসেছিলাম। এটা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বলে, তাই সরকারের যখন গুরুত্বপূর্ণ কিছু থাকবে তখন তো ওরা থাকবেই সাথে, তখন আসা যেতেই পারে। রাজভবনের ভিতরে গিয়ে কি খাওয়া দাওয়া করেছেন তিনি, সে প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে মমতা স্পষ্ট জানান, এক ফোঁটা জলও খাননি তিনি। উল্লেখ্য, লোকসভা ভোট আবহে রাজভবনের এক অস্থায়ী কর্মীর রাজ্যপাল শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে। গোটা রাজ্য জুড়ে ওঠে সমালোচনার ঝড়। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজভবনে একা যাবেন না বলে সেই সময় জানিয়েছিলেন তিনি। সেই সময় এক নির্বাচনী জনসভার মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, আমাকে রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই, রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন।
রাস্তায় গিয়ে দেখা করে আসবো। যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। যদিও স্বাধীনতা দিবসের চা চক্রে কেন একা রাজভবনে যাননি মমতা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। স্বাধীনতার রাতে মেয়েদের রাস্তা দখল কর্মসূচির মধ্যেই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলো বাংলা। একদল দুষ্কৃতী প্রায় 40 মিনিট ধরে অবাধে ভাঙচুর চালায়। একেবারে তছনছ করে দেওয়া হয়েছে আরজি করের জরুরি বিভাগ সহ একাধিক বিভাগ। এমনকি কয়েক লাখ টাকার ওষুধ নষ্ট করে দেওয়া হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড়। আর এর মধ্যেই দুষ্কৃতী হামলা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পেছনে রাম বাম আছে বলেও দাবি তার। মুখ্যমন্ত্রী বলেন, এটা ছাত্রছাত্রীদের কাজ নয়, সম্পূর্ণ সমর্থন আছে, কোনো রাগ নেই। ঘটনার পেছনে বহিরাগতরা রয়েছে, এমনকি রাম বাম একত্রিত হয়ে এই কাজ করিয়েছে বলেও এদিন চাঞ্চল্যকর দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার সপক্ষে তার হাতে থাকা একটি ভিডিওর কথা তুলে ধরেন। জানান, আমি দেখেছি জাতীয় পতাকা হাতে যারা এসেছিল ওরা বিজেপি আর ডিওয়াইএফআই এর পতাকাও দেখা গিয়েছে বলেও জানা গিয়েছে। তবে যেভাবে ভাঙচুর করা হয়েছে তাতে নতুন করে পরিকাঠামো তৈরি করা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভিডিও এবং এআইকে ব্যবহার করা হচ্ছে বলেও এদিন অভিযোগ করেন। তবে পুলিশকে আঘাতের পরেও যেভাবে সংযম দেখিয়েছে তারা সেজন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, আগামীকাল বৃহস্পতিবার ঘটনায় দোষীর ফাঁসির দাবিতে পথে নামছেন বলেও এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার প্রসঙ্গে আরও বলেন, ফাঁসির দাবিতে আমি কাল মিছিল করব। এটা একটা সামাজিক ব্যাধি, সমাজের শত্রু। বুধবার মধ্যরাতে আরজি কর হাসপাতালে হামলার ঘটনায় জড়িত সন্দেহে এখনো পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালবাজারের একটি সূত্র মারফত এমনই জানা গিয়েছে। তবে সরকারিভাবে এই বিষয়ে কিছু জানায়নি কলকাতা পুলিশ। বুধবার রাত 12টা নাগাদ আরজি করের সামনে মেয়েদের রাত দখলের কর্মসূচি শুরু হয়। ঠিক তারপরই একদল যুবক যুবতী আচমকাই পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভিতরে ঢুকে পড়েন। ভাঙচুর চালানো হয় জরুরি বিভাগে। এমনকি আন্দোলনকারী চিকিৎসকদের মঞ্চও ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। প্রায় আধ ঘন্টা ধরে হাসপাতাল চত্বরে তাণ্ডব চালায় তারা। পরে ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই হামলায় কয়েকজন পুলিশ কর্মীও জখম হয়েছেন, কিন্তু যারা হামলা চালালেন তারা কারা এখনো পর্যন্ত তা স্পষ্ট নয়। এদিকে গতকালকের রাতে আরজি করে হামলার ঘটনায় 3টি পৃথক মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। শতপ্রণোদিত এই 3 মামলায় পুলিশের ওপর হামলা, হাসপাতালের চিকিৎসকদের ওপর আক্রমণ ও হাসপাতালের সম্পত্তি নষ্ট করার মামলাও রুজু করা হয়েছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। স্বাধীনতা দিবসে মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো জঙ্গলমহল বাঁকুড়ায়। বৃহস্পতিবার জঙ্গলমহল রায়পুর থানার মঠগোদা ও সারগাড়ি এলাকায় এই পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে রায়পুর থানার পুলিশ গিয়ে পোস্টারগুলি উদ্ধার করে। সাদা কাগজের উপর লাল কালিতে লেখা এই পোস্টারে পশ্চিমবঙ্গের দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদিও পুলিশের দাবি এই পোস্টারগুলি পুরোপুরি ভুয়ো। মাওবাদীদের নাম করে দুষ্কৃতীরা এই পোস্টার সাঁটিয়ে পালিয়ে গেছে। বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারির কথায়, জেলায় কোথাও মাওবাদীদের অস্তিত্ব নেই, জেলায় মাওবাদী কার্যকলাপ নেই। মাওবাদীদের নাম করে দুষ্কৃতীরা এই কাজ করেছে। 2022 সালেও এই রকম করা হয়েছিল। আসলে 15ই আগস্ট সংবাদ মাধ্যমের প্রচার পাওয়ার জন্যই এসব করেছে কয়েকজন দুষ্কৃতী। কারা এই পোস্টার ফাটানোর সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করে ধরার চেষ্টা চলছে, তদন্ত চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে রায়পুর থানার মঠগোদা এলাকায় সরকারি ল্যাম্পস অফিসের দেওয়ালে সাদা কাগজের উপরে লাল কালিতে লেখা মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার দেখতে পাওয়া যায়। পোস্টারে মাওবাদী সহ একাধিক বানান ভুল ছিল। পোস্টারে সরকারি দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ভুল বানানের সিপিআই নামাঙ্কিত একটি পোস্টারে লেখা ছিল, আমাদের পশ্চিমবঙ্গের যে দুর্নীতি তা আমরা আর সহ্য করতে পারছি না, তাই আমরা আবার লড়াইয়ে নেমেছি, লাল 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 সেলাম। সারগাড়ি এলাকাতেই একই রকমের পোস্টার দেখা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে সেগুলি উদ্ধার করে। উল্লেখ্য, বাম জামানায় দক্ষিণ বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা মাওবাদী অধ্যুষিত ছিল। 2011 সালের পর অবশ্য পরিস্থিতি পুরোপুরি পাল্টে গিয়েছে। জঙ্গলমহলে মাওবাদীদের এখন কোনো সংগঠন নেই বলেই পুলিশের দাবি। তবে মাওবাদীদের নামাঙ্কিত এই পোস্টার দেখে এদিন এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জেলা পুলিশের এক আধিকারিক দাবি করেছেন, এই পোস্টার একেবারে ভুয়ো। মাওবাদীদের নাম করে এই পোস্টার সাঁটিয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে দুষ্কৃতীরা। কারা এই কাজ করছে তা খুঁজে বের করার জন্য চেষ্টা চলছে, তাদের গ্রেপ্তার করা হবে। আরজি কর কাণ্ডের বিভৎসতায় শিউরে উঠেছে গোটা দেশ। মাঝে কেটে গিয়েছে দিন 7 তাও আন্দোলন যেন সামাল দেয়া যাচ্ছে না। অবশেষে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন কাণ্ডে মুখ খুললেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় চোখে জল তার, কড়া শাস্তির দাবিও জানান তারকা সাংসদ। রচনা বলেন, স্বাধীনতা দিবসে দেশ স্বাধীন হয়েছে। আমরা কতটা স্বাধীন হয়েছি?
আমরা কি স্বাধীনভাবে ঘুরতে পারছি? দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুর, একটার পর একটা ঘটনা। আমরা কবে স্বাধীনভাবে ঘুরতে পারবো সেটাই প্রশ্ন। আমরা কেন করতে পারছি না? আরজি করের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, ভাষায় প্রকাশ করা যায় না, মুখে আনা যায় না। কথা বলতে বলতে কেঁদে ফেলেন রচনা। চোখের জল মুছতে মুছতে বলেন, দিনের শেষে কাজ করে গাড়ি করে ফিরি, সব মানুষ তা পান না। অনেক মহিলা হেঁটে বাসে ঝুলতে ঝুলতে বাড়ি ফেরেন, কেউ ট্যাক্সি অটো করে ফেরেন। তারা যখন ফেরেন হয়তো এখন মনে হচ্ছে বাড়িতে ঠিকমতো পৌঁছতে পারবে তো? কেন হবে বলুন তো? মাথা উঁচু করে বাঁচবো আমরা। পুরুষ মানুষ আমাকে দেখলে সম্মান করবে, বাঁচানোর চেষ্টা করবে, বিপদে পড়লে হাত ধরে বাড়ি পৌঁছে দেবে। পুরুষ মানুষের জাত কি এমন হবে আমাকে ছিঁড়ে খাবে? আরজি করের মতো এমন অন্যায়কে রুখতে কঠিন পদক্ষেপ করা প্রয়োজন। ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে বিচার ব্যবস্থায় বদল আনা প্রয়োজন বলেও মনে করছেন তারকা সাংসদ। সুবিচার এবং অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানান তারকা সাংসদ। এছাড়াও রাতের রাস্তায় বুধবার যারা মিছিল করেছেন সেই মহিলাদের কুর্নিশ জানান রচনা। স্বাধীনতার রাতে ভয়ঙ্কর ছবি। আরজি কর হাসপাতালে 40 মিনিট ধরে চলল অবাধ তাণ্ডব। তছনছ করা হয় হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার, HCCU সহ একাধিক বিভাগ। ঘটনায় প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন। যদিও ঘটনার পর থেকেই ব্যাপক ধরপাকড় শুরু করেছে লালবাজার। অন্যদিকে তদন্তের গতি বাড়াচ্ছে CBI। ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের কল লিস্ট এবং টাওয়ার লোকেশন ট্র্যাক করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘটনার তদন্তে 25 জনের একটি টিম গঠন করা হয়েছে, যেখানে দিল্লি থেকে আসা সেন্ট্রাল ফরেন্সিক এবং মেডিকেলের সদস্যরাও রয়েছেন। কার্যত 3টি দলে ভাগ হয়ে শুরু হয়েছে তদন্ত। একটি দল ডেটা অ্যানালিসিস করছেন, অন্য দল ধৃত সঞ্জয় রায়কে দফায় দফায় জেরা করছে এবং অন্য দলের সদস্যরা বাকিদের জেরা করছেন বলে জানা যাচ্ছে। সেই মতো আজ বৃহস্পতিবার সকালেই আরজি করে মৃত জুনিয়র চিকিৎসকের বাড়িতে পৌঁছে গেলেন CBI আধিকারিকরা। মৃতের পরিবারের সদস্য এবং বাবা মায়ের বয়ান রেকর্ড করেন তারা। বেশ কয়েকটি নির্দিষ্ট প্রশ্নের উত্তর তদন্তকারীরা জানতে চেয়েছেন বলে খবর। প্রায় 1 ঘন্টা সেখানে ছিলেন CBI আধিকারিকরা। অন্যদিকে সঞ্জয় রায়ের কল লিস্ট এবং টাওয়ার লোকেশন খতিয়ে দেখছেন। ঘটনার আগে এবং পরে কার কার সঙ্গে সে কথা বলেছে এবং কোথায় কোথায় ঘুরে বেরিয়েছে তা জানাটা খুব জরুরি বলে মনে করছেন CBI আধিকারিকরা। এমনকি মোবাইল ফোনের ইন্টারনেট ইউসেজও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার আগে মোবাইলে ধৃত সঞ্জয় কি দেখেছে, কারোর সঙ্গে হোয়াটসঅ্যাপ কলে কথা বলেছে কিনা সেটাও খতিয়ে দেখছেন এখন তদন্তকারীরা। অন্যদিকে আজ বুধবার আরজি কর হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসককে জেরা করছে CBI। বিশেষ করে যারা প্রথম দেহ দেখতে পান তাদেরকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে আরজি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। বিশেষ করে ঘটনার পর তিনি ব্যবস্থা নিয়েছিলেন এবং কি দেখেছেন সবটাই খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে হাসপাতালের প্রাক্তন সুপারকেও খুব শীঘ্রই জেরা করা হবে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর কাণ্ডের তদন্ত শুরু করেছে CBI। ঘটনার পর বুধবারই ঘটনাস্থলে গিয়ে সরজমিনের নমুনা সংগ্রহ করা হয়েছে, আর এরপরেই তদন্তে আরও গতি আনছে তদন্তকারী সংস্থা। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।